ওয়েলকাম টু গুরুকুল বিষয়মিত্র। গুরুকুল বিষয়মিত্র তোমাদের কাছে রিজনিং নিয়ে এসেছে, একটা নতুন ক্লাস নিয়ে এসেছে রিজনিংয়ের। তো আজকের ক্লাসটা হলো, এর আগে তো আমরা 9টি ক্লাস করেছি, মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল। তো ঠিক আছে, আজকে 10 নম্বর ক্লাস করব। আমরা প্রথমেই এর আগে বলেছি যে আমরা একদম ইনিশিয়াল স্টেজ থেকেই কিন্তু শিখে আসব। তো তারপরে ধীরে ধীরে কঠিনের দিকে যাব, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক ক্লাসের শুরু কিভাবে হচ্ছে। 1 নম্বর প্রশ্ন দেখো কি আছে। এক নম্বর প্রশ্ন, ইন এ সার্টেন কোডেড এ ডাবল পি এল ই অ্যাপেল ইজ রিটেন অ্যাজ ELPPA, হাউ ইজ ম্যাঙ্গো রিটেন ইন দ্যাট কোড। এটা একদম সোজা, তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা একদম বেসিক লেভেলের কোডিং ডিকোডিং দেওয়া হয়েছে। তো তারপরে আমরা করে নিয়ে করব। চলো তাহলে এটা লিখেছি কিভাবে, ELPPA। দেখো এই ক্ষেত্রে সোজা মিরর টাইপের করে দিয়েছে, আহ, এই পাশ থেকে এই পাশে, ডান থেকে বাঁ দিকে তুলে নিয়েছে। ঠিক আছে, তো একদম উল্টো করে দিয়েছে। তো সেইভাবে ম্যাঙ্গোকে যদি আমরা লিখি, দেখো এটা কোথায় আছে, OGN AM, এ নাম্বার সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নে কি আছে, এ পার্সন ওয়াক 5 কিমি north, then turns to his right and walk 3 কিমি. He again turns to his right and walks 5 কিমি. How far is he from the starting point? একজন লোক 5 কিমি উত্তরে হাঁটলো, তারপরে টার্ন নিল রাইটে, তার ডান দিকে টার্ন নিল, 3 কিমি হাঁটলো, তারপরে সে অ্যাগেন আবার টার্ন নিল হিজ রাইট তার ডান দিকে, এবং 5 কিমি হাঁটলো। তাহলে তার স্টার্টিং পয়েন্ট থেকে সে কত দূরে আছে। তো এই প্রশ্নটা করার আগে আমরা এর আগেও করেছি যে একটা চিহ্ন এঁকে নিব প্রথমে। বোঝা গেল? প্রথমে কি বলেছে, 5 কিমি নর্থে, যদি আমার এটা স্টার্টিং পয়েন্ট হয়, 5 কিমি আমরা নর্থে গেলাম, ডান দিকে ঘুরলাম 3 কিমি, আবার 5 কিমি, আবার ডান দিকে টার্ন নিলাম, 5 কিমি গেলাম। তাহলে কতটা দূরে সে আছে স্টার্টিং পয়েন্ট থেকে, 3 কিমি দূরত্বে আছে। সে দিক আমাদের কথা বলা হয়নি এখানে, যে কোন দিকে আছে, নর্থ সাউথ বা কিছু, কতটা দূরত্বে আছে। তাহলে এই স্পেসটাই তো আমাদের যাওয়া বাকি আছে এখন, তাই না? তাহলে 3 কিমি দূরত্বে আছে, সঠিক উত্তর বি। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্নে যাই। ফাইন্ড দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিরিজ 2, 4, 8, 16। এটাও একদম নাম্বার সিরিজটা একদমই সোজা। চলো তারপরেও আমরা করে নেই। প্রথমে 2, তারপরে 2-এর সঙ্গে 2 গুণ করে 4 এসেছে, সরি,
বোঝা গেল কিভাবে আসলো, দুইটা কিভাবে আসলো আমরা বের করলাম, চারটা কিভাবে আসলো আমরা বের করলাম, আটটা কিভাবে আসলো, এখানে 16টা কিভাবে আসলো এখানে, তার পরবর্তীতে এটাই এভাবে আসা উচিত, তাই না? তো মানে 2 গুণ করে করে এসেছে। চলো সঠিক উত্তর হলো ডি, 32। চলো পরের প্রশ্ন যাই। ফাইন্ড দ্য নেক্সট লেটার ইন দ্য সিরিজ এ সি ই জি। নেক্সট কি হবে? এখানে দেখাই যাচ্ছে যে মাঝখানে মাঝখানে একটা করে ডিজিট বাদ চলে গেছে। এটাই হইতে হয়, তাহলে জি হবে, সরি এইচ হবে সঠিক উত্তর। বোঝা গেল? এ ম্যান হ্যাজ 5 sons, each son has one sister. How many children does the man have? এই প্রশ্নটা দেখতে সোজা হলেও ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ভুল করে যাবে পরীক্ষার খাতায়। একটু বুঝতে হবে তোমাদের। এ ম্যান হ্যাজ 5 sons, মানে একজন মানুষের 5 জন সন্তান আছে, মানে 5 জন ছেলে আছে, এবং প্রত্যেক ছেলের একজন করে বোন আছে। ঠিক আছে, তাহলে 5 জন যদি হয়, যদি আমি এক এক করেই ধরি, 1 2 3 4 5, তাই তো? তাহলে প্রত্যেকের যদি, সরি এটা এইভাবে হবে না, মানে আমি যদি 5 জন সন্তান ধরি, মানে 5 জন ছেলে ধরি, 1 2 3 4 5, এবং প্রত্যেকের একজন করে সিস্টার আছে, তাহলে 1 2 3 4 5 একই রকম হয়ে গেল। তাহলে কতজন করে বলো, 2 করে বেরোলো সবগুলি, তার মানে কত হয় এখানে 10 হয় কিন্তু, তাই তো? ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাই করতে যাবে, যারা প্র্যাকটিস করবে না, ঠিক আছে, বা একটু বুঝে করবে না, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। তাহলে সঠিকটা কি হবে? সঠিকটা হবে প্রত্যেকের একজন, মানে সিস্টার একাই। 5 জন ছেলে, 5 জন ছেলের যদি একজন বোন থাকে, তাহলে সেই বোন তো সবারই। যে যাকে জিজ্ঞাসা করো তোমরা কয় ভাই বোন, বলে আমার 5 ভাই 1 বোন, এইভাবেই বলবে। বা তোমার বোন কয়টা, আমার একটা বোন, তাই তো? তো সে 4 নাম্বার সন্তানকেও যদি জিজ্ঞাসা করা হয় তোমার বোন কয়টা, সে একটা বোন বলবে। 1 নাম্বার সন্তানকে জিজ্ঞাসা করলে বলবে যে আমার একটাই বোন। তাহলে 5 ভাই আর একজন বোন, এই হবে 6। তাহলে হাউ মেনি চিলড্রেন ডাজ দ্য ম্যান হ্যাভ? 6, সঠিক উত্তর এ। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। কি বলা হয়েছে স্টেটমেন্টে? অল রোজেস আর ফ্লাওয়ার্স, সাম ফ্লাওয়ার্স আর রেড, মানে সব গোলাপি ফুল, আবার কিছু ফুল লাল। কনক্লুশনে কি বলেছে? অল রোজেস আর রেড, কনক্লুশন 2 এ সাম ফ্লাওয়ার্স আর নট রেড, মানে প্রত্যেকটা গোলাপি হয় লাল, আর এখানে বলেছে কিছু ফ্লাওয়ার যেটা লাল নয়। আর ওপরের স্টেটমেন্টে কি বলেছে? সব রোজ, মানে প্রত্যেকটা গোলাপি হবে ফ্লাওয়ার মানে ফুল, কিন্তু কিছু ফুল লাল। তা সেই ক্ষেত্রে কনক্লুশন 1টা আমরা ধরবই না। অল রোজেস আর রেড, মানে প্রত্যেক গোলাপি যে রেড হবে সেটার কোনো মানে আছে? অবশ্যই না, যেহেতু এখানে বলা আছে সাম ফ্লাওয়ার্স আর রেড, মানে কিছু ফুল আছে যেটা রেড। সাম ফ্লাওয়ার্স
আর নট রেড, এটাই হবে আমাদের সঠিক উত্তর। তাহলে এখানে কি বলা আছে, অনলি কনক্লুশন টু, এটাকেই আমরা ফলো করব। বোঝা গেল? পরের প্রশ্ন, হুইচ ওয়ার্ড ডাজ নট বিলং টু দ্য গ্রুপ? ক্যাট, ডগ, কাউ, কার। সোজা সাপটা বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা হলো চার পা পশু, তাই তো? প্রত্যেকে চারটা পা আছে, একটা লেজ আছে, যেরকম আমরা গরুর রচনা করেছিলাম, গরুর একটা লেজ, চারটি পা, দুটি চোখ, দুটি শিং, মানে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। এরা হলো স্তন্যপায়ী, তাই তো? স্তন্যপায়ী পশু। কার হলো যন্ত্র, তাই কার হবে সঠিক উত্তর, যেটা এই গ্রুপের মধ্যে পড়ে না। পরের প্রশ্ন, হুইচ ডায়াগ্রাম বেস্ট রিপ্রেজেন্ট দ্য রিলেশনশিপ বিটুইন ডক্টর মেলস অ্যান্ড ফিমেলস? দেখো এখানে যদি রিলেশনশিপ করতে যাই, ডক্টরস যারা আছে, ডক্টরস এটা মেলও হতে পারে, মেলও হতে পারে, আবার ফিমেলও হতে পারে, তাই তো? ফিমেলও হতে পারে। তাহলে আমাদের এখানে দেখতে হবে যে মেল এবং ফিমেল ডক্টরসের আন্ডারে এরকম কোনো ডায়াগ্রাম আছে কিনা, যেটা এ নাম্বারটা ধরা যায়। যদি আমরা পুরোটাকে মানে এই লাস্ট সার্কেলটাকে যদি ধরি, এই লাস্ট সার্কেলটাকে যদি ধরি ডক্টর, তাহলে এটাকে আমরা ফিমেল, এটাকে আমরা মেল ধরতে পারি। সেম ভাবে ডিটাও কিন্তু অ্যান্সার হয়। এটাকে যদি আমরা ডক্টর ধরি, এটাকে মেল ধরলাম, এটাকে ফিমেল ধরলাম, এটাও হতে পারে। কিন্তু যেখানে মানে এটা ভালোভাবে বোঝা যাচ্ছে, তাই উত্তর ডিটাই আমরা ধরবো। এটাও উত্তর হয়, কিন্তু এখানে কিন্তু দুটোই প্রযোজ্য হচ্ছে। কিন্তু বলেছে কি, হুইচ ডায়াগ্রাম বেস্ট রিপ্রেজেন্ট, এটা আমাদের সঠিকভাবে বোঝা যাচ্ছে যে ডক্টরের আন্ডারে মেল ফিমেল। বোঝা গেল? চলো পরের প্রশ্ন, এ ইজ ওল্ডার দেন বি, সি ইজ ওল্ডার দেন এ, ডি ইজ ইয়ঙ্গার দেন বি, হু ইজ দ্য ইয়ংগেস্ট? মানে সব থেকে ছোট কে? দেখো এখানে যে প্রশ্নটা দেওয়া আছে আমি ভেঙে ভেঙে দিয়েছি, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কিন্তু পরীক্ষার খাতায় এভাবে ভেঙে নাও থাকতে পারে, মানে ফুল স্টপের পরে পরে এভাবে সিরিয়াল বাই সিরিয়াল লাইন হিসেবে দেওয়া থাকবে। তোমরা ভেঙে ভেঙে নিয়ে যদি করো, তাহলে তোমাদের পড়তেও সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। চলো এখানে যেটা বলা আছে আমরা সেটা করি। এ ইজ ওল্ডার দেন বি, আমরা কি বলেছি যে গ্রেটার দেন লেস দেন কিভাবে ব্যবহার করব? যেদিকে মানে যে বড় তার দিকে মুখটা হা থাকবে, ঠিক আছে, গ্রেটার দেন লেস দেন দিয়ে করব। তো এ ইজ ওল্ডার দেন বি, তাহলে এ বি এর থেকে বড়। সি ইজ ওল্ডার দেন এ, তাহলে সি এর থেকে বড়। তাহলে ডি ইজ ইয়ংগেস্ট দেন বি, তাহলে ডি একটু উল্টা করে দেওয়া আছে, বুঝে নিতে হবে। বোঝা গেল? এবার আমরা সিরিয়াল বাই সিরিয়াল বসাবো। হু ইজ দ্য ইয়ংগেস্ট, সব থেকে ছোট কে, মানে সব থেকে যে ছোট সেটাই আমরা ধরবো। তাহলে প্রথমে আমরা যেটা আছে সেটা লিখি, তার বি এর পরে কে আছে, ডি, আর সি এর আগে এ আছে, সি এর পরে এ আছে, তার মানে সি এখানে হবে। তাহলে সব থেকে ইয়ংগেস্ট কে আসলো, ডি, সঠিক উত্তর। করার নিয়মটা বুঝতে পারলে তো, মানে আমাদের ভেঙে ভেঙে করতে হবে। এখানে কিন্তু মানে এক লাইনে দেওয়া থাকবে, তার মধ্যে পেঁচানো দেওয়া থাকবে, তো আমাদের ভেঙে ভেঙে নিয়ে করলে পরে কি হবে, আমাদের এক চান্সে উত্তরটা বেরিয়ে আসবে এবং সময়ও কম লাগবে। চলো পরের প্রশ্নে যাই। তো 9 নম্বর প্রশ্ন, দেখো
আমি শুরুতেই বলেছি যে আমরা যে প্রশ্নগুলি আপাতত করছি সেগুলি একদম মানে বেসিক লেভেলের। তোমরা এই বেসিক লেভেলগুলি একটু ধৈর্য ধরে শেখো। আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাব। তো চলো 9 নম্বরে কি আছে দেখি। A square paper is folded into a half and then cut into a triangle. When unfolded, what shape is formed? এই ক্ষেত্রে আমাদের কাগজের প্রয়োজন পড়ে। এভাবে বোর্ডের মধ্যে একদম ভালোভাবে যে তোমাদের শেখাতে পারবো সেটা সম্ভব নয়। তোমরা নিজে থেকে এখানে যেভাবে বলা আছে ঠিক সেভাবেই কাগজ দিয়ে ফোল্ড করে দেখবে এবং দরকার হলে ছিঁড়ে ফেললে বা ছিঁড়ে ছিঁড়ে দেখলে যে কিভাবে শেপটা আসে। কারণ ট্রাই করছি এখানে যতটা বোঝানো যায়। ধরো একটা ফোল্ডেড পেপার মানে স্কোয়ার পেপার যদি থাকে তাহলে এরকম হবে স্কোয়ার পেপার। এটাকে যদি ফোল্ড করি কি বলছে ফোল্ড ইন্টু এ হাফ, তাহলে এটাকে যদি হাফ ফোল্ড করি তাহলে কিরকম আকার আসবে আয়তক্ষেত্র হয়ে যাবে প্রায় এরকম হবে। যদি এই যা বরাবর যদি আমরা ভাগ করে দিই তাই তো, দেন ইন কাট ইন্টু ট্রায়াঙ্গেল। যদি আমি এই মানে ট্রায়াঙ্গেলে যদি কাট করি দেখা গেল এইভাবে যদি কাট করি ঠিক আছে, তারপরে যদি সেটাকে খোলা হয় তারপরে এটাকে ওপেন করা হলো, তার মানে এত এই জায়গাগুলি বাদ যাবে, এই জায়গাগুলি বাদ যাবে তাই তো। তারপরে যদি সেটাকে খোলা হয় তাহলে কি শেপ গিয়ে দাঁড়াবে, এখানে যেটা শেপ দাঁড়াবে সেটা হবে হলো এখানে কি কি দেওয়া আছে দেখো, স্কোয়ার দেওয়া আছে, স্কোয়ার তো আমরা নিয়েছিলাম সেটাকে কাট করেছি, ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়েছি কিন্তু সেটাকে এখন আনফোল্ড করতে হবে, নাম দেওয়া আছে তো কিছু তো একটা বেরোবেই, নাম তো হবেই না, শেষে ডায়মন্ডই বেরোনোর কথা। সঠিক উত্তর ডায়মন্ড। তোমাদের উত্তরটাও দেখতে হবে। তো এটা কাগজ দিয়ে তোমরা কাগজ দিয়ে চেষ্টা করবে তারপরেই করবে। 10 নম্বর এটাই আমাদের সর্বশেষ প্রশ্ন ঠিক আছে। তো দেখা যাক এখানে কি আছে। 1+4 = 5, 2+5 = 12, 3+6 = 21, 8+11 কত হবে। তো এই ক্ষেত্রে দেখা যাক কি আসে। তো কিভাবে আসলো বোঝা গেল, এইভাবে উত্তরটি আসতে পারে
96। মানে আমাদের যেটা এখানে দেওয়া আছে সেটা গুণ করে নিয়ে প্রথমের যে ডিজিটটা যে আছে, প্রথমের ডিজিটটা সেটা আমরা যোগ করে নিব, ঠিক আছে? বা যেটা যেটা আছে সেটা নিয়ে তার সঙ্গে প্রথমের ডিজিটটা গুণ করে নিব, তাহলে যেটা আসছে দেখো এইভাবে আসতে পারে। তাহলে উত্তর আমাদের 96 হতে পারে, ঠিক আছে? হতে পারে মানে 96 উত্তর। আরো একটা হতে পারে, তবে ঠিক আছে আমরা এই পর্যন্তই এটা দেখছি। এটাই আসছে মোটামুটি ভাবে। তো ঠিক আছে 96 উত্তর। পরের কি আছে? ঠিক আছে, আজকে এই পর্যন্তই আমাদের ক্লাস। তো 10টি প্রশ্ন নিয়ে এসেছিলাম, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও কোন জিনিসটা বুঝতে পারছো না বা কোন জিনিসটা কোন ধরনের প্রশ্ন আনা উচিত। তোমাদের কমেন্টগুলি আমরা পেলে খুব উপকৃত হব এবং আমরা কনফিডেন্স পাবো যে নেক্সট যে প্রশ্নগুলি বা নেক্সট যে ক্লাসগুলি নিয়ে আসবো সেগুলি খুবই মজাদার ক্লাস হতে হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। চলো আমরা নেক্সট ক্লাসে আবার দেখা করব। আজকে টাটা।